তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই চারটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি দেওয়া আছে ওইটি সমাধান করব। তোমরা এই সমাধানটি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন এটি হচ্ছে এটি। আমি যদি এটি করতে চাই, প্রথমেই কি করব, আমরা পুনঃপুনির পরিবর্তে ভগ্নাংশের নিচে অর্থাৎ নিচে পুনঃপুনির পরিবর্তে একটি নয় লিখব। যদি পুনঃপুনিকের পরে কোনো ঘর খালি থাকতো তাহলে আমি একটি শূন্য দিতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টটিতে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি ওইটি করছি। আর প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে এটি। আমি যদি এই অঙ্কটি করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে আমি পুনঃপুনির পরিবর্তে একটি নয় নিব। তো এখান থেকে পুনঃপুনি উঠে যাবে, পুরো সংখ্যাটি লিখব। যেহেতু এখানে পুরো সংখ্যাটি হচ্ছে শূন্য নয়, অর্থাৎ বামের শূন্যের কোনো মূল্য নেই, তাই আমি এখানে কি লিখব? 6 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, পরে গুণের পরিবর্তে গুণ লিখব। আর এই পুনঃপুনির পরিবর্তে আমি কি লিখব? একটি নয় লিখব। আর এখান থেকে পুনঃপুনি উঠে যাবে, উঠে গেলে এখানে থাকছে কি? শূন্য নয়। তো বামের শূন্যের কোনো মূল্য নেই, তাই আমি এখানে কি লিখব? 9 লিখব। তো এখানে কি লিখব? 9 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 9 দিয়ে 9কে কাটি তাহলে এখানে পাচ্ছি কত? 1। আর এখানে আমি 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 আর 3 ত্রিকা 9। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি উপরের ভগ্নাংশের উপরের সংখ্যাগুলো একসাথে গুণ করি তাহলে এখানে পাচ্ছি 2 কে 2 আর নিচে পাচ্ছি কত? 3। আমি যদি এটিকে ভাগ করি তাহলে কি পাচ্ছি? চলো আমরা এখানে দেখাই। এখানে 2/3 ভাগ দিমু 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগ করতে হলে যেহেতু এটি ছোট সংখ্যা তাহলে আমি এখানে একটি দশমিক দিয়ে শূন্য নিব। তো আমি যদি 20কে 3 দিয়ে ভাগ করি, 3 6 18 পাচ্ছি। আবার যদি এখান থেকে আমি নিচে আছে 8, অর্থাৎ নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা, তাই উপরেরটিকে আমি শূন্যকে 10 ধরবো। 10 থেকে যদি 8 বিয়োগ করি আমি পাচ্ছি কত? 2। তাহলে আমি যেহেতু আমি এখানে একটি দশমিক দিয়েছি, এখানে আরেকটি শূন্য আনতে পারবো। তো এখানে আবার 20কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 6 18, একইভাবে এখানে বিয়োগ করলে পাচ্ছি 2। যেহেতু ছোট সংখ্যা একটি শূন্য আনলাম। আবার কত? 6 দিয়ে ভাগ করলে 3 6 18, আবার 10 থেকে 2 বিয়োগ করলে আমরা 8 বিয়োগ করলে পাচ্ছি 2। যেহেতু দশমিক দিয়েছি আরেকটি শূন্য আনলাম। আবার 20কে যদি 3 দিয়ে ভাগ করি আমি পাচ্ছি কত? 6। এখানে পাচ্ছি কত? 3 6 18 বিয়োগ করলে 2। অর্থাৎ এভাবে অনেকগুলো 6 এখানে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে নির্ণয় মান কত পাচ্ছি? 0.6666 অনেকগুলো সংখ্যা। তো আমি যদি এটিকে উত্তরে লিখতে চাই তাহলে আমরা উত্তর লিখব কি? উত্তর 0.6 পুনঃপুনি। এখানে পুনঃপুনি দেওয়ার মানে হচ্ছে পরবর্তী অনেকগুলো 6 এখানে আছে। তাহলে এটি হচ্ছে আমার এই ক নং যে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 1 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইটির অ্যান্সার। আমরা 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানের পর এখন 2 নং সংক্ষিপ্ত প্রশ্নটি করব। আর 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নটি হচ্ছে এটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে এই ভগ্নাংশটিকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তো প্রথমে আমাকে এই ভগ্নাংশটিকে সমস্ত ভাঙতে হবে। কিভাবে সমস্ত ভাঙবো? আমি 32-এর সাথে 37 গুণ করব। গুণ করার পর যে রেজাল্টটি পাবো ওই রেজাল্টের সাথে আমি 21 যোগ করব। তো আমি এখানে ভগ্নাংশটিকে ভাঙার পর আমি যে ভগ্নাংশটি পেয়েছি ওইটি হচ্ছে 1205/37। তো শিক্ষার্থী বন্ধুরা, এটিকে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তো আবৃত দশমিক ভগ্নাংশে আমি কিভাবে রূপান্তর করব? আমি 1205কে 37 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভগ্নাংশটি পাবো, অর্থাৎ যে রেজাল্টটি পাবো, এটিকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই 1205কে 37 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এরকম একটি সংখ্যা, অর্থাৎ ভাগফলটি পাচ্ছি এটি। তো এখানে লিখলাম নির্ণয় ভাগফল এত। পরে ডট দেওয়ার মানে হচ্ছে আমি যতই ভাগ করি বারবার এরকম সংখ্যা আসবে, 5 6 7 5 6 7, পরেরগুলো আসবে কি 5 6 7। তো এভাবে অসংখ্য সংখ্যা আসতে থাকবে, তাই আমি এটিকে
এভাবে দুইটি একই ধরনের দুটি সংখ্যা নিয়ে এখানে অফ করে দিলাম। তাহলে এটি কি পেলাম? নির্ণয়ে ভাগফল। যেহেতু আমাকে এখানে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবৃত মানে কি? আবৃত মানে ঘেরা, মানে আবদ্ধ থাকবে, অর্থাৎ একই সংখ্যা বারবার আসলে ওই সংখ্যাটা আমরা পুনঃপুনি দিয়ে আবদ্ধ করে রাখবো। তো এখানে দাও 5 6 7 5 6 7, এই সংখ্যাটি বারবার আসছে, এজন্য 5 6 7, এর জন্য আমি 5 আর 7-এর মধ্যে পুনঃপুনি দিলাম। তো 5 আর 7-এর মধ্যে যদি পুনঃপুনি দেই, মাঝখানের সংখ্যাগুলো অটোমেটিক পুনঃপুনি পেয়ে যায়। তো যেহেতু 5 6 7 5 6 7 বারবার আসছে, সেহেতু আমি 5 এবং 7-এর মধ্যে যদি পুনঃপুনি দেই, বাকি সংখ্যাগুলো 5 6 7 5 6 7 ওইটি বোঝানো হয়। তাহলে এটি হচ্ছে আমার উত্তর, আবৃত দশমিক ভগ্নাংশ। অতএব উত্তর 32.567। এটি হচ্ছে আমার 2 নং যে সমাধানটি, ওইটির অ্যান্সার। বন্ধুরা, এটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের 3 নং যে প্রশ্নটি, ওইটি। এখন আমি এই অঙ্কটির সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে n = 2p - 3 একটি মান দেওয়া আছে, আর এখানে বলা আছে কি p এলিমেন্ট n, অর্থাৎ p হচ্ছে x এর উপাদান, আর এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? আমরা জানি n অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 ডট, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার শর্তটি কি? এখানে বলা হয়েছে n = 2p - 3, অর্থাৎ এখানে p এর মানগুলো হচ্ছে n এর মান, অর্থাৎ এই সবগুলো মানেই হচ্ছে কি p এর মান। তো আমি এখন p এর মান এখানে বসাবো। তো ফার্স্টে যদি আমি p = 1 বসাই, p = 1 হলে, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে p এর মান 1 বসাও, তো 2 × 1 - 3। তো শিক্ষার্থী বন্ধুরা 2 কে 2, আমি 2 থেকে 3 মাইনাস করব, মাইনাস করলে পাচ্ছি কত? 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এখানে বলা হয়েছে কি? বলা হয়েছে n² 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমি যেহেতু এখানে n² বলা হয়েছে, সেহেতু আমি n-কে এখানে কি করলাম? n² করলে এখানে কি হবে? -1 হোল স্কোয়ার, অর্থাৎ 1। আমি 1-কে 4 দিয়ে ভাগ করি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 1-কে 4 দিয়ে ভাগ করি, তো 1 যেহেতু ছোটো, ভাগ যায় না, তাই আমি এখানে 0 দিলে, 4-এর সাথে যদি 0 গুণ করি, আমি এখানে পাচ্ছি কত? 0। তো এটা থেকে এটি বিয়োগ করলে কত পাচ্ছি? 1। তাহলে 4 দিয়ে 1-কে ভাগ করলে ভাগশেষ কত পাচ্ছি? 1 পাচ্ছি। একইভাবে এখন যদি p এর মান 2 বসাই, অর্থাৎ 2 হলে এখানে n = আমি এখানে p এর স্থলে 2 বসাবো, 2 × 2 - 3, এখানে পাচ্ছি 2 দুগুণে 4 - 3 = 1। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে কইছে n²কে 4 দ্বারা ভাগ করলে, তো আমার এখানে n² করি, n² মানে 1², 1² রেজাল্ট পাচ্ছি কত? 1। আমি এখন আবার 1-কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। যেহেতু এটি ছোটো, তো আমি এখানে 0 দিলাম, 4 এর 0 0, তো এখানে ভাগশেষ কত পাচ্ছি? 1 পাচ্ছি। একইভাবে p = যদি 3 হয়, 3 হলে n = 2 × এখন p এর মান কত বসাবো? 3 - 3, অর্থাৎ 3 দুগুণে 6 - 3, বিয়োগ করলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তো অতএব যেহেতু n² বলা হয়েছে, তাহলে এখানে লিখব 3², 3² কত? 9। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 9-কে 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, বিয়োগ করলে কত? 1। আমি ভাগশেষ কত পাচ্ছি? 1ই পাচ্ছি। আমি যদি এখানে p যদি আমি এখানে 4 বসাই, 4 হলে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? n = 2 × 4 - 3, তাহলে 4 দুগুণে কত? শিক্ষার্থী বন্ধুরা 4 দুগুণে 8 - 3, আমি যদি 8 থেকে 3 বিয়োগ করি, এখানে পাচ্ছি কত? 5। তো এখানে বলা হচ্ছে n², তো n² বললে আমি লিখব n² = 5², 5² কত? 25। তো 25-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তো কত? 4 × 6 = 24, তাহলে এখানে ভাগশেষ কত পাচ্ছি? 1 পাচ্ছি। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে n²কে যদি আমি যতবারই 4 দিয়ে ভাগ করেছি, সেই ক্ষেত্রে ভাগশেষ কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং n²কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ
হবে কত 1। আর এটি হচ্ছে আমার 3 নং যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইটির অ্যান্সার। আমরা 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের পর এখন 4 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে ওইটির অ্যান্সার করব। তো এখানে হোলের আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এখানে কয়টি ইউ এ বি, ওই 3টি হোলের আগ পর্যন্ত যে অংশটুকু আছে ওই অংশটুকু দেওয়া আছে দিয়ে লিখব। তো ফার্স্টে লিখব দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, ইউর মান দেওয়া আছে। ইউর মান আছে কত 2 3 4 5 6 7 9। এর মান দেওয়া আছে কত 2 4 6 এবং বি এর মান দেওয়া আছে কত 3 5 7। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাকে এখান থেকে এ প্রাইমের মান নির্ণয় করতে হবে। এ প্রাইম মানে হচ্ছে ইউ, অর্থাৎ সার্বিক সেট থেকে এর মানটি বিয়োগ দিব। শিক্ষার্থী বন্ধুরা এ প্রাইম এর কাজটি কি ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ বাদ এ। এখানে ইউর স্থলে ইউর মান বসাবো। ইউর মান হচ্ছে 2 3 4 5 6 7 9 ভাত, এর জায়গায় এর মান লিখব 2 4 6। তো শিক্ষার্থী বন্ধুরা বিয়োগ মানেই হচ্ছে বাদ। তো আমি এখান থেকে কোন কোন মানগুলো বাদ দিব, এই মানগুলোর সাথে যে যে মানগুলো এখানে মিলবে ওই মানগুলো বাদ হবে। বাদ হওয়ার পর যা থাকবে ওইটি এর অ্যান্সার হবে। তো এখানে 2 এখানে আছে, 4 এখানে আছে, 6 এখানে আছে, অর্থাৎ এই 3টি মান যেহেতু এটির সাথে মিলে গিয়েছে এই 3টি মান এখান থেকে বাদ হয়ে যাবে। বাদ হওয়ার পর এখানে থাকছে কি 3 5 7 9। তাহলে এ প্রাইমের অ্যান্সার হচ্ছে এটি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি সমান কত। তো এ প্রাইমের মান এখানে কি পাচ্ছি হচ্ছে 3 5 7 9 ইন্টারসেকশন বি। শিক্ষার্থী বন্ধুরা এখানে বি এর মান পাচ্ছি কত 3 5 7। তো শিক্ষার্থী বন্ধুরা এন মানে হচ্ছে ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন, অর্থাৎ যে উপাদানগুলো দুটি সেটেই থাকবে ওইটি হচ্ছে এটির অ্যান্সার। তো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5, এখানেও 5 আছে, এখানে 7, এখানে 7 আছে, অর্থাৎ এই 3টি মান দুই জায়গায় আছে। এজন্য আমি এখানে লিখব কি 3 5 7। আর এটি হচ্ছে 4 নং যে অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নটি এটির অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে 3 5 7। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 নং সৃজনশীলের ক নং যে প্রশ্নটি এটি হচ্ছে এটি। তো আমরা এই যে প্রশ্নটি আছে এটির এখন সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে x এলিমেন্ট n, x হচ্ছে n এর উপাদান, আর এখানে nটি কি, n হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা কোনগুলো, n মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে শর্তটি দেওয়া আছে শর্তটি হচ্ছে এটি। আমি এখন এই শর্তটি নিয়ে কাজ করব। অর্থাৎ প্রথমে যদি আমি x হচ্ছে n এর উপাদান, অর্থাৎ x হচ্ছে n এর ভিতরে যে উপাদানগুলো আছে ওইগুলো। তো আমি n এর ভিতরে যে উপাদানগুলো আছে এইগুলো সবগুলো কিসের উপাদান কি x। তো আমি এখন প্রথমে x = 1 লিখব, অর্থাৎ আমি যদি x = 1 হলে কি লিখতে পারি, তো এখানে শর্তটি দেওয়া আছে x²। তো শিক্ষার্থী বন্ধুরা x² মানে x এর মান এখানে কি বসাবো 1। তো এখানে আমরা পাচ্ছি 1² এর রেজাল্ট পাচ্ছি কত 1, বলতেছে গ্রেটার দেন 3, অর্থাৎ 1 3 থেকে বড়, যা বাস্তবে অসম্ভব, এর জন্য এটি নট গ্রেটার দেন। এবং এর স্থলে এবং লিখব। আবার এখানে বলা হচ্ছে x³ সমান x এর মান কত বসাবো 1 বসাবো। তো তাহলে আমি এখানে x এর স্থলে 1³ হচ্ছে 1, আর এখানে দিছে 30 থেকে 1 বড় অথবা সমান। তো আমার দুটি থেকে একটি শর্ত মানলেই চলবে। তো যেহেতু 1 থেকে 30 বড় সেহেতু এই শর্তটি কারেক্ট। তো এখন আমি x এর স্থলে এখন কি বসাবো 2, x = 2 হলে, তো শিক্ষার্থী বন্ধুরা x² x এর মান 2 বসাও, 2² কত পাচ্ছি 4 3। তো এখানে বলা হচ্ছে 4 3 থেকে বড়, তো এই শর্তটি
মেনেছে, তাই এটি ঠিক রাখবো। এবং এর স্থলে এবং লিখবো। আর এখানে বলা হয়েছে এক্সেস কিউব, অর্থাৎ এক্সেস জায়গায় 2 লিখলে 2 কিউবে কত পাচ্ছি 8, 30। তাহলে 30 8 থেকে অবশ্যই বড়, তাহলে এক্স ইকুয়াল টু দুটি সত্য মেনেছে, এজন্য দুটি এখানে কারেক্ট। এখন আমি এক্সের মান কত বসাবো 3 বসাবো। তো শিক্ষার্থী বন্ধুরা এক্স ইকুয়াল যদি 3 হলে তো এখন আমি এক্স স্কোয়ার অর্থাৎ এখানে এক্সের জায়গায় কী বসাবো 3 স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ারে কত পাচ্ছি 9 গ্রেটার দেন 3। তো 9 অবশ্যই 3 থেকে বড়, তাহলে এই সত্যটি মেনেছে। এবং এখানে এক্সেস কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল 27 গ্রেটার দেন 3, অবশ্যই 30 27 থেকে বড়। তো আমার এক্স ইকুয়াল যে 3 এই সত্যটিও দুটি মেনেছে। তো এখন আমি এক্স ইকুয়াল কত বসাবো 4 হলে। তো শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 ছাড়া 16 গ্রেটার দেন 3। তো 16 অবশ্যই 3 থেকে বড়, তাহলে এখানে এই সত্যটি মেনেছে। এবং এক্সএস কিউব ইকুয়াল 4 কিউব ইকুয়াল কত 64 গ্রেটার দেন 3। এখানে বলা হয়েছে কি 64 থেকে 30 বড়, কিন্তু এটি সত্য নয়, আসলে 64 বড় 30 ছোট। যেহেতু এই শর্তটি মানে নাই তাহলে এইভাবে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করা যাচ্ছে কি 2 এবং 3 অর্থাৎ এই দুটি মান দুটি শর্তই মেনেছে। যেহেতু এই দুটি মান দুটি শর্ত মেনেছে, সেহেতু এটির তালিকা পদ্ধতিতে যে সেটটি পেয়েছি, যে মানটি পেয়েছি, ওই মানটি হবে কত 2 এবং 3। তো অতএব তালিকা পদ্ধতিতে সেটটি কত, একটি হচ্ছে 2 আরেকটি হচ্ছে 3। তো অ্যান্সার হচ্ছে কত 2,3। তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমার 1 নং সৃজনশীলের ক। এখন আমরা 1 নং এর ক এর পর খ নং যে অঙ্কটি আছে এটি করব, আর খ নং অঙ্কটি হচ্ছে এটি। তো শিক্ষার্থী বন্ধুরা 1 নং এ এফ অফ এক্স ফাংশনের একটি মান দেওয়া আছে। তো ফার্স্টে আমি এই অংশটুকু দেওয়া আছে দিয়ে লিখব। তো ফার্স্টে লিখব কি দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এফ অফ এক্স এর মান কি দেওয়া আছে এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কি করব সামনের দিকে যাব। সামনের দিকে কি আছে এফ অফ -2 ইকুয়াল 0। তো এখানে এফ এর সাথে এক্স আর এখানে এফ এর সাথে কি -2। তো চলো আমরা এক্স এর স্থলে কি বসাবো -2 বসাবো। তো এখানে এক্স এর জায়গায় যদি আমি -2 বসাই, উপরে কি লিখবো কিউব প্লাস কে এক্স এর স্থলে যদি -2 বসাই উপরে স্কোয়ার -4 ইন্টু এক্স এর স্থলে কি বসাবো -2 -12। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি মাইনাসের উপর পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে ওই মাইনাসই থাকবে। আর 2 যদি 3টি গুণ করি আমরা পাচ্ছি কত 8। মাইনাসের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাস প্লাস হয়ে যাবে। আর 2 আর 2 যদি আমি একসাথে গুণ করি 2 স্কোয়ারে পাচ্ছি কত 4, আর সাথে কে এর স্থলে কে মাইনাসে প্লাস 8 -12। তো প্লাসের 8 আর মাইনাসের 8 কাটা, তাহলে এখানে পাচ্ছি কি 4k -12। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে শর্তটি দেওয়া আছে ওইটি হচ্ছে এরকম, অতএব এফ অফ -2 ইকুয়াল 0। তো এখানে এফ অফ -2 এর মান আমরা এখানে কি পেয়েছি 4k -12 ইকুয়াল 0 বা 4k ইকুয়াল 12। মাইনাস থাকলে ওই সাইডে গেলে প্লাসের বা k ইকুয়াল 12/4। তো অতএব k ইকুয়াল কত পাচ্ছি 3 পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা কে এর মান যখন 3 পেয়েছি, পাওয়ার পর এখানে বলছে রুট কে একটি অমূল্য সংখ্যা। তো এখানে লিখব রুট কে, আর রুট কে মানে হচ্ছে রুটের মান, কে এর মান হচ্ছে 3। তো 3 একটি অমূল্য সংখ্যা। তো এখন আমার কি প্রমাণ করতে হবে, এখন প্রমাণ করতে হবে রুট 3 একটি অমূল্য সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই অংশটুকুর পর আমি রুট 3 একটি অমূল্য সংখ্যা ওই অংশটুকু করি। আমি এখানে প্রমাণ লিখে কাজ শুরু করব। প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা যে সংখ্যাটি অমূল্য সংখ্যা প্রমাণ করতে হবে ওইটিকে আমি মাঝখানে রেখে এটিকে আমি বর্গ করব, অর্থাৎ 3 স্কোয়ারে কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তো এটির নিকটতম ছোট একটি বর্গ নিব এবং নিকটতম বড় একটি বর্গ নিব। তো আমি যদি এখানে 1 স্কোয়ার লিখি তাহলে 1 স্কোয়ারে কত পাচ্ছি 1 পাচ্ছি।
তো 3 থেকে 1 ছোট। আর নিকটতম বড় যদি বর্গ নেই অর্থাৎ 2 স্কোয়ার নিব, 2 স্কোয়ারে কত পাচ্ছি 4 পাচ্ছি, তাহলে 3 থেকে এটি বড়। কিন্তু আমি আবার এখানে যদি আমি 3 স্কোয়ার করি তাহলে আমরা 9 পাচ্ছি, কিন্তু ওইটি নিব না, নিকটতম ছোট এবং নিকটতম বড় মানটি নিব। তো শিক্ষার্থী বন্ধুরা এই কাজটি করার পর আমি এখন বাম পাশে যে অংশগুলো ওইগুলো নিয়ে কথা বলবো। তো বাম পাশের অঙ্ক এটি কি √3। তো লিখব এখানে √3 এর মান, √3 এর মান বাম পাশের অংশ এখানে কি 1 থেকে বড়, 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, ছোট। √3 পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি পূর্ণ সংখ্যা বলতে কোনগুলো, এটির উপরে কোনো ভেজাল সংখ্যা থাকবে না, 1 2 3 4 এরকম পিওর যে সংখ্যাগুলো ওইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে যেহেতু রুট আছে, তো রুট থাকলে এটি পূর্ণ সংখ্যা হবে না। অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু এটির উপর রুট আছে সেহেতু এটি পূর্ণ সংখ্যা নয়। এজন্য আমি √3 পূর্ণ সংখ্যা বা মূল সংখ্যা নয় এরকম ধরলাম। এখন শর্তটি কি বলতেছি, যদি √3 পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয় তবে ধরা যাক, তবে ধরা যাক। তো কি ধরতে পারবো আমরা, ধরলাম √3 = p/q। তো শিক্ষার্থী বন্ধুরা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। তো আমি বলতেছি যদি √3 মূলদ সংখ্যা হয়, তো আমি এখানে √3টিকে কী ধরলাম মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ধরলে আমার p/q আকারে প্রকাশ করা যায়। তো আমি ধরলাম √3 = p/q। তো এখানে যেহেতু p এবং q আসছে সেহেতু আমার এখানে p এবং q এর পরিচয় দিতে হবে। তো এখানে লিখব p ও q স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর সহমৌলিক, সহমৌলিক এবং q > 1 এই শর্তটি এখানে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু রুট আছে আমাকে এখান থেকে রুটটি বেনিশ করতে হবে। রুটটি বেনিশ করতে হলে আমার উভয় পক্ষকে আমার কী করতে হবে, বর্গ করতে হবে। তো আমি এখানে উভয় পক্ষকে বর্গ করলাম, এখানে লিখব কি বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। তো এখানে যদি আমি বর্গ করি তাহলে স্কোয়ার আর রুটে কাটা যায়, এখানে থাকে 3 আর এখানে থাকছে p²/q, তো q²। তো এখানে 3, এখান থেকে একটি q আমি এখানে নিয়ে আসি তাহলে 3q। তো p² এখানে q² ছিল তাহলে আরেকটি q অবশিষ্ট থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এই অংশটুকু পেয়েছি। তো আমি এখানে লক্ষ্য করছি যে 3q হচ্ছে পূর্ণ সংখ্যা আর p²/q হচ্ছে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। তো এই কথাটি লিখি, 3q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। যদি এটি যদি পূর্ণ সংখ্যা হয় এবং অপর পক্ষে যেটি আছে এটি যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এই দুটি সমান হবে না। সমান হবে কোন সময়, এটি যদি পূর্ণ সংখ্যা হয় এটিও যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সমান হবে। যেহেতু এটি পূর্ণ সংখ্যা এটি পূর্ণ সংখ্যা নয় তাহলে এই দুটি মান সমান হবে না। তাহলে এখানে লিখব 3q p²/q এর সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ যদি না পারে আমি এই লাইনটি এভাবে লিখতে পারবো p²/q। যেহেতু একটি পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ সংখ্যা সেহেতু দুটি সমান নয়, এজন্য এত নট ইকুয়াল এত। তো যেহেতু এই অংশটুকু আসছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে আসছে। যেহেতু এটি সমান নয় সেহেতু √3কে p/q আকারে প্রকাশ করা যায় নাই। তো এখানে লিখব √3কে p/q আকারে প্রকাশ করা যায় না, যায় না। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। তো সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা।
প্রমাণিত। আমরা 1 নং সৃজনশীলের খ এর পর এখন গ নং যে প্রশ্নটি ওইটি নিয়ে আলোচনা করব। তো এই অংশটুকু হচ্ছে অর্থাৎ হয় পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু আমি দেওয়া আছে দিয়ে লিখব। তো প্রথমে আমি দেওয়া আছে দিয়ে লিখব কি জি অফ এ ইকুয়াল 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ টু দি পাওয়ার এ কিউব। তো এই অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে। তো আমার এখানে প্রমাণ করতে বলা হয়েছে জি অফ এ স্কোয়ার ইকুয়াল জি অফ ইনভার্স 2। তো প্রথমে আমি এই অংশটুকু নিয়ে কাজ করব। তো প্রথম অংশটুকু কি জি অফ এ স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমি লিখি জি অফ এ স্কোয়ার তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এর স্থলে আমি কি বসাবো এ স্কোয়ার। তো এখানেও যেখানে এ আছে ওইখানে আমি কি বসাবো এ স্কোয়ার। এখানে এ আছে এর স্থলে আমি কি বসাবো এ স্কোয়ার, আর উপরে যেহেতু কিউব আছে তাহলে এখানে আমি হোল কিউব দিব, প্লাস আবার এর স্থলে আমি কি বসাবো এ স্কোয়ার, আর উপরে কি আছে 6 আছে 6 দিব। তো এখানে এর স্থলে আমি কি বসাবো এ স্কোয়ার, আর উপরে কিউব আছে কিউব দিব। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এখানে কাজ করি অর্থাৎ 1 এর স্থলে 1 প্লাসের জায়গায় প্লাস এর স্থলে এ লিখবো, আর পাওয়ার দুটি পাশাপাশি গুণ করব। অর্থাৎ 2 এবং 3 যদি আমি পাশাপাশি গুণ করি আমি পাচ্ছি কত 3 দুগুণে 6, প্লাসের জায়গায় প্লাস এর স্থলে এ 6 এবং 12 যদি আমি পাশাপাশি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6 দুগুণে 12, তাহলে এখানে লিখবো 12। আর এখানে এর স্থলে এ 2 এবং 3 যদি আমি পাশাপাশি গুণ করি আমি পাচ্ছি কত 3 দুগুণে 6। তো শিক্ষার্থী বন্ধুরা জি অফ এ স্কোয়ারের মান আমি এটি পেলাম। এখন আমি দ্বিতীয় যে মানটি ওইটি বসাবো, অর্থাৎ এখন বসাবো কি জি অফ এ ইনভার্স 2। তো শিক্ষার্থী বন্ধুরা এই অংশটুকু কিভাবে করব, এই অংশটুকু আমি এখন এখানে জি অফ এর স্থলে এ স্কোয়ার বসাবো। তাহলে এখানে যেখানে এ আছে ওই স্থলে এর স্থলে আমি কি লিখবো এ ইনভার্স 2, আর উপরে কিউবের স্থলে কিউব, আবার এখানে এ ইনভার্স 2, উপরে 6 এর স্থলে 6, এখানে এ ইনভার্স 2 আর কিউবের স্থলে কিউব বসাবো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই কাজগুলো করি। তো 1 এর জায়গায় 1 লিখলাম প্লাস এ, পাওয়ারগুলো পাশাপাশি গুণ হয় অর্থাৎ 3 দুগুণে 6 মাইনাস 6 প্লাস এ 6 দুগুণে মাইনাস 12, আবার এ মাইনাস 3 দুগুণে 6। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি কি করব 1 এর স্থলে 1 লিখলাম প্লাস ইনভার্স বলতে আমি এভাবে লিখব 1 বাই, ইনভার্স মানে কি 1 বাই, আর এর উপরে 6 দিলে এ টু দি পাওয়ার 6 প্লাস ইনভার্স বলতে 1 বাই, আর এর উপরে 12 নিলে এ টু দি পাওয়ার 12। একইভাবে ইনভার্সের পরিবর্তে 1 ভাগ আর ইনভার্স উঠে যাবে আমি লিখব এ টু দি পাওয়ার 6। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে লসাগু টানি অর্থাৎ এই অংশটুকুর লসাগু করি তাহলে এখানে লসাগু হচ্ছে এ টু দি পাওয়ার 12। তো আমি 1 দিয়ে যদি এটিকে ভাগ করি এ টু দি পাওয়ার 12, আমি যদি এটি 1 এর সাথে গুণ করি এ টু দি পাওয়ার 12, প্লাসের জায়গায় প্লাস এ টু দি পাওয়ার 6 দিয়ে যদি এ টু দি পাওয়ার 12কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার 6, আবার এ টু দি পাওয়ার 12 দিয়ে যদি এ টু দি পাওয়ার 12কে ভাগ করি তাহলে 1 দিয়ে যদি 1কে গুণ করি 1, আর নিচের যে অংশটুকু 1 বাই এ টু দি পাওয়ার 6 যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন উপরের যে ভগ্নাংশের অংশটুকু আছে ওই অংশটুকু আমি ঠিক রাখবো এখানে এ টু দি পাওয়ার 12 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 12, আর নিচের যে ভগ্নাংশটুকু আছে এটি গুণ দিলে উল্টে যাবে অর্থাৎ এ টু দি পাওয়ার 6 বাই 1। তো আমার এখানে 6টি এখানে 12টি কাটলে আরও 6টি রয়েছে। তো আমরা এখানে কি লিখতে পারি নিচে লিখতে পারি এ টু দি পাওয়ার 6, আর উপরে যে অংশটুকু এটিকে এরকমভাবে আমি সাজিয়ে লিখতে পারি অর্থাৎ প্রথমে আমি 1 লিখব, পরে এ টু দি পাওয়ার 6 লিখব, পরে এ টু দি পাওয়ার 12 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে জি অফ এ স্কোয়ারের মান পাচ্ছি হচ্ছে আমি এটি, আবার জি অফ এ ইনভার্স 2 এর মানও পাচ্ছি কি একই মান, যেহেতু আমি দুটির মানই একই পেয়েছি সেহেতু আমি এখানে লিখতে পারবো জি অফ এ স্কোয়ার ইকুয়াল জি অফ এ ইনভার্স 2 প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে 1 নং সৃজনশীলের গ এর প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা 3 নং যে সৃজনশীলটি ওইটির চিত্রটি হচ্ছে এটি। তো 3 নং সৃজনশীলের ক নং যে প্রশ্নটি ওইটিতে বিসি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে চিত্রে লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে বিসি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বিসি এর মান নির্ণয় করতে চাই তো প্রথমে আমাকে এখানে একটি লম্ব অঙ্কন করতে হবে। তো বিসি মান নির্ণয় করতে হলে লম্বটির নাম দিলাম আমি কি সিডি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখান থেকে এটি একটি লম্ব আঁকলে এখানে একটি ত্রিভুজ অর্থাৎ BCD যে ত্রিভুজটি গঠিত হয়েছে এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজে যদি আমি পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করি তাহলে সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ BC স্কোয়ার সমান CD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যদি আমি CD এবং BDর মান বের করতে পারি তাহলে আমার BC এর মান বের করতে পারবো। তো চলো আমরা কিভাবে CD এবং BD এর মান বের করতে হবে তা জেনে নিই। তো এখানে প্রথমেই লক্ষ্য করা যাচ্ছে কি DE এবং GE সমান। তো এখানে চিত্রে DE হচ্ছে এতটুক, যেহেতু DE এবং GE সমান অর্থাৎ এই দুটি বাহু যেহেতু সমান, তো এই DEর মান দেওয়া আছে এখানে কত 5, তাহলে GEর মান কত হবে 5 হবে। তো চলো আমরা প্রথমেই লিখে নিই। দেওয়া আছে DE সমান GE আর চিত্রে DEর মান হচ্ছে কত 5। তো অতএব DE এবং GE যেহেতু সমান সেহেতু এটিও কী হবে 5 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এ বাহুটিকে এভাবে বর্ধিত করি অর্থাৎ এ পর্যন্ত বর্ধিত করি, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে কি এটি যদি 5 হয় এর বিপরীত বাহু এটিও কত হবে 5 হবে। আর এ বাহুটিও যদি অর্থাৎ GE যদি 5 হয় এ বাহুটি কী হবে 5 হবে, তাহলে এটি একটি কি বর্গ। তো সুতরাং আমরা এখানে লিখতে পারবো অর্থাৎ এই চারটি বাহু যেহেতু সমান এটি একটি বর্গ। তো এই চারটি বাহুর নাম কি? নাম হচ্ছে DE সমান GE সমান, আবার এ বাহুটির নাম আমি দিলাম এখানে R, তো এটার নাম দিলাম GR সমান, আর এখানে যে অংশটুক এই অংশটুকুর নাম দিলাম DR সমান কত 5 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অংশের মান কত হচ্ছে 5 সেন্টিমিটার, এই অংশের মান 5 সেন্টিমিটার, এই অংশের মান 5 সেন্টিমিটার, এই অংশের মানও 5 সেন্টিমিটার। তো আমি যদি এখানে সিডির মান নির্ণয় করতে চাই, তো এখানে লক্ষ্য করো CD বাহু আর এখানে AR বাহু এ দুটি বাহু কি সমান, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তো আমি এখানে এ বাহুটির মান বের করব অর্থাৎ এখানে RA এর মান বের করব। RA এর মান বের করতে হলে কিভাবে করব? আমি যদি পুরা বাহু থেকে অর্থাৎ AG থেকে অর্থাৎ পুরা বাহু থেকে GR মাইনাস করি অর্থাৎ GR যদি মাইনাস করি, একটু খেয়াল করো পুরা বাহু থেকে যদি আমি এতটুকু অংশ মাইনাস করি তাহলে আমি কি RA অথবা AR এর মান পেয়ে যাব। তাহলে আমি এখানে AGর মান কত আছে 12 সেন্টিমিটার, আর GR এর মান আছে কত 5 সেন্টিমিটার। যদি বিয়োগ করি, আমি যদি 12 থেকে যদি আমি 5 মাইনাস করি এখানে পাচ্ছি কত 7 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে RA এর মান পাচ্ছি কত 7 সেন্টিমিটার। যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান সেহেতু RA এবং CD সমান। তো আমি এখানে লিখতে পারবো RA সমান CD সমান 7 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি এখানে সিডির মান কত পেয়ে গেলাম 7 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার BD এর মান বের করতে হবে। তো BD এর মান বের করতে হলে আমি যদি পুরা বাহু থেকে যদি আমি এই AD বিয়োগ করি, তো এখানে খেয়াল করো AD এবং CR এ দুটি হচ্ছে বিপরীত বাহু, তো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তো এখানে AD সমান আমি কি লিখতে পারবো AD ইকুয়াল AD আর কি CR অথবা RC, ধরি CR এ দুটি বাহু সমান। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু AD এবং CR সমান, তো CR এর মান CRটি আবার দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে DR আরেকটা কি CD, অর্থাৎ এই CR অংশটুকু কি এই জায়গায় একটি অংশ আছে CD, CR অংশটি কি CD প্লাস এতটুক CD আর এতটুক হচ্ছে DR, এই দুটি অংশে বিভক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, CD এর মান হচ্ছে কত 7, তাহলে এখানে লিখবো 7 প্লাস
আর ডিআর এর মান হচ্ছে কত 5, তো এখানে লিখবো 5। আমি যদি এই দুটি মান যোগ করি একসাথে, তো 7 আর 5 যদি যোগ করি আমরা পাচ্ছি কত 12 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এডি এর মান টোটাল কত পাচ্ছি, এডি এর মান পাচ্ছি 12 সেন্টিমিটার, অর্থাৎ 12 সেন্টিমিটার। কিসের মান পেলাম, এডি এর মান পেলাম। এখন যদি আমি বিডি এর মান বের করতে চাই, তো আমি এই অংশটুকু এখানে করছি। তো বিডি সমান, তো বিডির অংশটুকু হবে পুরা বাহু থেকে আমি যদি এডি বিয়োগ করি, অর্থাৎ এবি থেকে, তো এখানে হবে এবি মাইনাস এডি। তো শিক্ষার্থী বন্ধুরা এবি এর মান হচ্ছে কত 15 সেন্টিমিটার, আর এডির মান হচ্ছে 12 সেন্টিমিটার। আমি যদি 15 থেকে 12 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত 3 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে কি 3 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে ত্রিভুজটি এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে যে বি সি ডি এই যে ত্রিভুজটি গঠিত হয়েছে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটির নাম লিখি ত্রিভুজ বি সি ডি এ। আর বিসিজিডি এটি হচ্ছে অতিভুজ, বিসি অতিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে পিথাগোরাসের উপপাদ্যটি যদি প্রয়োগ করি আমরা লিখতে পারি কি বিসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব অর্থাৎ সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা বিসির জায়গায় বিসি স্কোয়ার ঠিক রাখবো। আর সিডি এর মান আমরা এখানে সিডি এর মান কত পেয়েছি, সিডি এর মান পেয়েছি 7 সেন্টিমিটার। তাহলে এখানে আমি কি লিখবো 7 স্কোয়ার। আর বিডি এর মান পেয়েছি, বিডি এর মান পেয়েছি কত 3 সেন্টিমিটার, এখানে লিখবো 3 স্কোয়ার। তো বা বিসি স্কোয়ার ইকুয়াল 7 7 49 যোগ 3 কত 3 3 9, 3 স্কোয়ারে 9। তো শিক্ষার্থী বন্ধুরা বিসি স্কোয়ার সমান আমি যদি এখানে যোগ করি, দুটি যোগ করলে কত পাচ্ছি 58, বা বিসি ইকুয়াল রুট ওভার কত 58 অর্থাৎ 58। তো বিসি ইকুয়াল কত পাচ্ছি রুট ওভার 58 পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখানে ইচ্ছে করি এখানে এই মানটিকে দশমিক আকারেও লিখতে পারবো। তো 58-র উপর রুট দিলে যে মানটি পাবো ওই মানটি হচ্ছে, এটি করার পর এখন খ নং অঙ্কটি করবো। আর খ নং অঙ্কটি হচ্ছে ইএফজি অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো। তো আমরা যদি ইএফজি অর্থাৎ এই অংশের পরিধি নির্ণয় করতে চাই তাহলে আমাকে কিভাবে নির্ণয় করতে হবে, আমরা জানি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সূত্র কি 2πr। আর যদি অর্ধবৃত্ত হয় অর্ধবৃত্তের পরিধি, তো শিক্ষার্থী বন্ধুরা অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক। তো আমি এখানে শুধু কি দিব হাফ ইন্টু বৃত্তের যে পরিধি ওইটি লিখব। তাহলে আমি এখানে 2 যদি কাটি এখানে পাচ্ছি কি পাই আর আর। তো আমি এখানে যদি আর এর মান বসিয়ে দিই, পায়ের মান আমরা জানি 3.1416, আর আর এর মান আমি এখান থেকে যদি নির্ণয় করে বসিয়ে দিই তাহলে আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তো চলো আমরা প্রথমে আর এর মান নির্ণয় করি। তো বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে দূরত্ব এটিকে ব্যাস বলে। তাহলে ইজি অর্থাৎ জিইজিটি এটি হচ্ছে ব্যাস। তো এখানে কি লিখব, অতএব জিই সমান ব্যাসকে আমরা 2r দিয়ে প্রকাশ করি সমান 5 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করতে চাইলে তাহলে আমরা আর ইকুয়াল কি লিখব 5/2 সেন্টিমিটার। আমি যদি 5কে 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 2.5 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেহেতু এখানে বলা হয়েছে অর্ধবৃত্তের পরিধি, তাহলে আমরা অর্ধবৃত্তের পরিধি সূত্রটি লিখব অর্ধবৃত্তের পরিধি। তো শিক্ষার্থী বন্ধুরা অর্ধ মানে হাফ আর পরিধি মানে হলে হচ্ছে 2πr। তো আমি এখানে 2 যদি কাটি এখানে পাচ্ছি কি পাই এবং আর। পায়ের মান আমরা জানি 3.1416, আর আর এর মান এখানে আমরা কত পেয়েছি 2.5। তো শিক্ষার্থী 3.1416 এবং 2.5 একসাথে গুণ করি তাহলে আমরা রেজাল্ট পাবো 7.854 সেন্টিমিটার। আর এটি হচ্ছে অর্ধবৃত্তের পরিধির মান। শিক্ষার্থী বন্ধুরা গ নং প্রশ্নে বলা হয়েছে এ বি সি ডি ই এফ জি অর্থাৎ পুরো চিত্রটির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো ফার্স্টে আমি পুরো চিত্রটির কি নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা পরিসীমা বলতে কি বোঝাই, পরিসীমা বলতে আমি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করি অর্থাৎ এ বিন্দু থেকে
বি বিন্দুতে গেলাম, বি বিন্দু থেকে সি বিন্দু, সি বিন্দু থেকে ডি বিন্দু, ডি বিন্দু থেকে এ বিন্দু, এ বিন্দু থেকে এদিকে ঘুরে জি বিন্দুতে আসলাম, জি বিন্দু থেকে আবার পুনরায় এ বিন্দুতে আসলাম। অর্থাৎ পুরা পথটিকে আমি পরিসীমা বলে থাকি। অর্থাৎ চিত্রের যে পুরা এরিয়াটি আছে ওইটি হচ্ছে চিত্রের পরিসীমা। তো আমি যদি এখানে পরিসীমা বের করতে চাই, আমার কোন কোন বাহুগুলোর মান জানতে হবে। প্রথমেই আমার এ বি এর মান জানতে হবে। তাহলে আমরা চিত্র হতে ফার্স্টে মানগুলো লিখে নেই। চিত্র হতে এ বি এর মান হচ্ছে কত? 15 সেন্টিমিটার। তো এখানে এই যে এ বি এর মান কত সেন্টিমিটার দেওয়া আছে? 15 সেন্টিমিটার দেওয়া আছে। বিসি এর মান কত? তো বিসি এর মান, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এর মধ্যে বিসি এর মান বের করছিলাম 7.62। আমি ওইখান থেকে এই মানটি লিখলাম। এটি কোথায় থেকে পেলাম? ক হতে প্রাপ্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, বিসি এর পর এখন আমি সিডি এর মান নিব। সিডি এর মান এখানে কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। তো এখানে লিখব সিডি সমান 7 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, সিডি এর পর এখন ডিই এর মান নিব। ডি এর মান হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানে লিখব ডিই সমান 5 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, ডিইর পর আমার এই পথটির নাম লিখব, অর্থাৎ ই এফ জি। এটা হচ্ছে অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্ত নাম কি? ই এফ জি। এটির মান আমরা কত পেয়েছিলাম? এটি পেয়েছি 7.854। এই মানটি আমরা খ থেকে পেয়েছি, খ হতে প্রাপ্ত। তো এখানে লিখলাম খ হতে প্রাপ্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুক আসার পর এখন এই পুরা এ বিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এজি বা জি এ যাই লিখি ওইটির মান লিখব। তো এখানে এজি এর মান হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তো এখানে আমি যখন পরিসীমা নির্ণয় করতে যাব ওই সময় প্রত্যেকটি বাহুর মান এখানে লিখে নিব। লিখে নেওয়ার পর আমার পুরা চিত্রটির নাম হচ্ছে এটি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিসীমা মানে এখানে যে বাহুগুলো আছে সবগুলো বাহু যোগ করব। প্রথমে আমি যোগ করব কি? এ বি, পরে আমি যোগ করব কি? বিসি, পরে আমি যোগ করব সিডি, পরে আমি যোগ করব ডিই, পরে আমি যোগ করব অর্ধবৃত্ত, অর্থাৎ অর্ধবৃত্ত নাম কি? ই এফ জি, পরে আমি যোগ করব কি? সর্বশেষ এজি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মানগুলো আমি উপরে লিখে রেখেছি, ওইখান থেকে মানগুলো লিখছি। তো প্রথমে কত? 15 প্লাস 7.62, পরে আছে 7, পরে আছে ডিই 5, পরে আছে কি? অর্ধবৃত্ত যেটি আছে 7.854, এবং সর্বশেষ যে মানটি আছে ওইটি হচ্ছে 12 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই সব কয়টি মান একসাথে যোগ করি তাহলে আমরা পাবো 54.47 সেন্টিমিটার। আর পরিসীমার একক হচ্ছে সেন্টিমিটার। তো আমি অলরেডি এখান থেকে আমি পুরো চিত্র থেকে কি বের করেছি? পরিসীমা বের করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিসীমা নির্ণয়ের পর এখন আমরা পুরো চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাকে বুঝতে হবে ক্ষেত্রফল কি। তো আমার এখানে একটি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রটির নাম হচ্ছে ADCR। এটির ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে এর ভিতরের এরিয়াটুকু। আবার এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে, ওইটির ক্ষেত্রফল কি? এটির ভিতরের অংশ। একইভাবে এখানে একটি বর্গ আছে, এই বর্গের ক্ষেত্রফল বর্গের ভিতরের অংশ। এখানে একটি অর্ধবৃত্ত আছে, অর্ধবৃত্ত ক্ষেত্রফল হলো অর্ধবৃত্তের ভিতরের অংশ। ক্ষেত্রফল বলতে এই ত্রিভুজে যার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় তার ভিতরের অংশটুকুই হচ্ছে এটির ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখানে প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করব, পরেরটি আমি একটি আয়তের ক্ষেত্রফল নির্ণয় করব, তৃতীয় যে মানটি এটি আমি একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব, এবং চতুর্থ যে মানটি এটি হচ্ছে আমি এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি যদি এই চারটি ক্ষেত্রফল নির্ণয় করি, পরে যদি আমি এই চারটি ক্ষেত্রফল একসাথে যোগ করি আমি পুরো চিত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তো চলো আমরা প্রথমে সিডিবি অর্থাৎ বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে বিডি, তো এখানে ভূমি লিখব কি বিডি, আর উচ্চতা লিখব কি সিডি। তো এখন হাফের জায়গায় হাফ রাখি, আর বিডি এর মান, এখানে বিডি এর মান হচ্ছে কত 3, তো এখানে বিডি এর পরিবর্তে কি লিখব 3, আর সিডি এর মান হচ্ছে কত 7, তাহলে এখানে 7 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা 2 এর স্থলে 2, 3 7 21, আমি যদি 21কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো কত 10.5 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক হবে বর্গ, এই জন্য সেন্টিমিটার যেহেতু একক আছে আমরা লিখব সেন্টিমিটার স্কোয়ার। তো আমি অলরেডি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, এখন আমি এই আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো আয়তটির নাম হচ্ছে কি এ ডি সি আর এর ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্য হচ্ছে এডি, তো আমি এডি ইন্টু প্রস্থ, আর প্রস্থ হচ্ছে কি সিডি, তো ইন্টু সিডি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এডির মান হচ্ছে কত, এ থেকে ডি পর্যন্ত যে বাহুটি আছে এটির মান হচ্ছে কত 12, তাহলে এখানে 12 ইন্টু, আর সিডি এর মান হচ্ছে কত 7, আর যেহেতু এটি একটি আয়ত সেহেতু লিখব কি সেন্টিমিটার স্কোয়ার। আমি 12-র সাথে যদি 7 গুণ করি তাহলে আমরা পাবো কত 84 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নং যে চিত্রটি অর্থাৎ আয়তের ক্ষেত্রফল নির্ণয় করেছি, এখন আমি এই বর্গটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো বর্গটির নাম হচ্ছে অতএব আর ডি ই জি। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, আমি যে কোনো প্রত্যেকটি বাহুর মান হচ্ছে 5 সেন্টিমিটার করে, তা আমি যে কোনো একটি বাহু নিব, ধরো আমি ডিই নিলাম, ডিই স্কোয়ার অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এখানে এক বাহুর মান হচ্ছে কত 5, তাহলে আমি এখানে লিখব 5 স্কোয়ার, 5 স্কোয়ারে কত 25 সেন্টিমিটার স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বর্গের ক্ষেত্রফলও পেয়ে গেলাম, এখন বাকি আছে অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তটির নাম হচ্ছে ই এফ জি। তো এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলের জন্য এখানে কি লিখব হাফ লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যদি এটিকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি 2, যেহেতু এটি উপরের সংখ্যা এখানে লিখতে পারি পাই আর স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা 2 এর স্থলে 2, পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান কত, এই পুরা মানটি অর্থাৎ ব্যাসের মান এখানে 5 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ 2r এর মান কত দেওয়া আছে, 2r এর মান দেওয়া আছে 5, তো r এর মান কত হবে 5/2 অর্থাৎ 2.5। তো এখান থেকে আমি r এর মান কত লিখব 2.5। তো শিক্ষার্থী বন্ধুরা উপরের দুটি মান গুণ করার পর যদি আমি 2 দিয়ে ভাগ করি আমি যে মানটি পাবো ওইটি হচ্ছে 9.8175 সেন্টিমিটার, আর এটি হচ্ছে আমার এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা অলরেডি যে 4টি অংশ আছে এই চিত্রের 4টি অংশের ক্ষেত্রফল বের করেছি, এখন যদি আমি পুরো চিত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে পুরো চিত্রটির নাম হচ্ছে কি এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল। তো এই সম্পূর্ণ চিত্রের মধ্যে টোটাল 4টি অংশ আছে। প্রথম অংশটির নাম হচ্ছে কি, প্রথম অংশটির নাম হচ্ছে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। পরে দ্বিতীয় অংশটির নাম হচ্ছে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটির নাম কি এ ডি সি আর এর ক্ষেত্রফল। এবং তৃতীয় যে অংশটুকু এটির নাম হচ্ছে কি বর্গ, বর্গটির নাম হচ্ছে কি আর ডিইজি এর ক্ষেত্রফল। এবং সর্বশেষ যে ক্ষেত্রফলটি ওইটি হচ্ছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তটির নাম হচ্ছে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এটির নাম হচ্ছে কি ইএফজি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্ষেত্রফলের মানগুলো এখানে লিখছি। তো প্রথমটির মান আমি পেয়েছি কত 10.5 প্লাস দ্বিতীয় যে ক্ষেত্রফল ওইটির মান পেয়েছি কত 84, এবং তৃতীয় যে ক্ষেত্রফল ওইটির মান পেয়েছি কত 25, এবং চতুর্থ যে ক্ষেত্রফলটি ওইটির মান পেয়েছি 9.8175, আর ক্ষেত্রফল যেহেতু এটির একক লিখব সেন্টিমিটার স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি এই সব কয়টি মান
যোগ করি তাহলে আমরা রেজাল্ট কত পাবো? রেজাল্ট পাবো 129.32 সেন্টিমিটার স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমার গণনের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি। তো আমরা এভাবে তোমার গণন প্রশ্ন থেকে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমরা 3 নং যে সৃজনশীলটি ওইটি নিয়ে আলোচনা করব। আর 3 নং সৃজনশীলে চিত্রটি হচ্ছে এটি। তো 3 নং সৃজনশীলের ক প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ OPQ অর্থাৎ এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এটি একটি অষ্টভুজ, কারণ এটি 8টি 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এখানে 8টি ত্রিভুজ আছে। এটি একটি সুষম অষ্টভুজ এবং প্রত্যেকটি ত্রিভুজ এখানে সমান। তো এখানে প্রত্যেকটি ত্রিভুজের পরিবর্তে একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো একটি ত্রিভুজ বের করতে হলে আমার কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটি আছে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার করে, প্রত্যেকটি 4 সেন্টিমিটার বাহু। তো শিক্ষার্থী বন্ধুরা, এটিও যদি 4 হয় এটিও 4, তো প্রত্যেকটি বাহু কয় সেন্টিমিটার করে? 4 সেন্টিমিটার করে। তো আমার এ বাহু যদি 4 এবং এ বাহু যদি 4 তো অর্থাৎ দুটি বাহুই সমান, তো এটি সমদ্বিবাহু ত্রিভুজও বলা যায়। তো আমি ত্রিভুজের ক্ষেত্রফল আমি এখানে আমরা এরকম একটি ত্রিভুজের ক্ষেত্রফল পড়েছিলাম হাফ ইন্টু AB সাইন থিটা, অর্থাৎ আমি এইভাবেও করতে পারবো। এখানে এর মানও 4, বি এর মানও দ্বিতীয় বাহুটিও 4। তো আমার এখানে সাইন তো আমি সাইন নিই, আর এখানে থিটার মান বলতে এই অন্তর্ভুক্ত দুই বাহুর অন্তর্ভুক্ত যে কোণ ওই কোণটি নির্ণয় করতে পারলে আমি এখানে থিটার মান বসাইলে আমি ক্ষেত্রফল পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই ফার্স্টে আমাকে কোণ বের করতে হবে। তো আমি প্রথমে বলি PQRSTUVW একটি সুষম অষ্টভুজ, সুষম অষ্টভুজ। তো এই সুষম অষ্টভুজের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? আমরা জানি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে। তো সুষম অষ্টভুজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি শুধু এই কোণটির পরিমাণ বের করতে চাই, অর্থাৎ কোণটির নাম হচ্ছে POQ, তো আমি 360 এখানে টোটাল কয়টি অংশে 1 2 3 4 5 6 7 8টি ত্রিভুজে ভাগ হয়েছে, এজন্য আমি এটিকে 8 দিয়ে ভাগ দিব। তো আমি 360 ডিগ্রিকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজটির নাম হচ্ছে ত্রিভুজ POQ এর ক্ষেত্রফল। তো এটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু AB সাইন থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে A এবং B দুটি বাহু কি সমান, তো আমি এখানে লিখতে পারি কি 4 ইন্টু 4 সাইন থিটা। সাইন থিটার মান এখানে কত? 45 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এভাবে লিখি হাফ ইন্টু 4 ইন্টু 4, তো সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো শিক্ষার্থী বন্ধুরা, 2 দিয়ে যদি আমি 4কে কাটি তো 2 দুকানে 4, তো 4 এবং 2 উপরের সংখ্যা, তো আমি যদি এই দুটি গুণ করি আমি পাচ্ছি কত? 8, আর নিচে থাকছে কি 2। তো শিক্ষার্থী বন্ধুরা, 8কে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5.657, আর এটি হচ্ছে আমার ABC ত্রিভুজের ক্ষেত্রফল। আর এখানে বলা হয়েছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল, আর এখানে বলা হয়েছে ত্রিভুজ OPQ। এখানে আমি লিখেছি কি POQ, আমরা ইচ্ছা করলে এটিকে OPQও লিখতে পারি। OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি হচ্ছে ক নং অঙ্কের সমাধান। আমরা 3 নং সৃজনশীলের ক এর পর এখন খ নং অঙ্কটি করব। তো খ নং অঙ্কে বলা হয়েছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যে সুষম বহুভুজটি আছে পুরোটি বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এর মধ্যে এই অংশের ক্ষেত্রফল পেয়েছি। কোন অংশের? ক হতে প্রাপ্ত ত্রিভুজটির নাম হচ্ছে OPQ এর ক্ষেত্রফল। তো এটি পেয়েছি কত? 5.657
সেন্টিমিটার স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু এই অষ্টভুজটি সুষম অষ্টভুজ, সেহেতু এখানে 8টি ত্রিভুজ আছে এবং 8টি ত্রিভুজ সমান। তো আমি একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে পুরো চিত্রের অর্থাৎ অষ্টভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। তো চলো আমরা এখানে লিখি পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এর ক্ষেত্রফল। তো আমি যেহেতু সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করব, সেহেতু আমি 8 ইন্টু ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8 এর স্থলে 8 লিখলাম, আর পি কিউ এর ক্ষেত্রফল এখানে পেয়েছি কত 5.657, আর এখানে সেন্টিমিটার স্কোয়ার। আমি যদি এই দুটি মান একসাথে গুণ করি আমি পাবো কত 45.26 সেন্টিমিটার স্কোয়ার। আর এটি হচ্ছে আমার 3 নং সৃজনশীলের খ এর অ্যান্সার। এর গণম প্রশ্নটির অ্যান্সার এখানে লিখে রেখেছি। তো এখানে প্রশ্নটি হচ্ছে অনিয়মিত আকৃতি এবং সুষম বহুভুজের মধ্যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় অধিক সহজতর বলে আমি মনে করি। এই জায়গায় দুটি পদ্ধতি দেওয়া আছে। একটি আছে কি অনিয়মিত আকৃতি। অনিয়মিত আকৃতিতে যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে যে কাঠামোটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে ওইগুলোকে পৃথক পৃথকভাবে তোমার আগে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরে ওই প্রত্যেকটি ক্ষেত্রফল একসাথে যোগ করে তোমার টোটাল ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। আর সুষম আকৃতির ক্ষেত্রফল বলতে, সুষম বলতে আমার যদি অষ্টভুজ হয়, ধরো অষ্টভুজের 8টি অংশই সমান। সুষম অষ্টভুজ মানে এই জায়গায় 8টি ত্রিভুজে বিভক্ত হয়েছে এবং 8টি ত্রিভুজে সমান। তো ওই ক্ষেত্রে আমি যদি একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, বের করার পর যদি আমি 8 দিয়ে গুণ করি পুরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। আর অনিয়মিত আকৃতি বলতে বোঝানো হয়েছে 8টি ত্রিভুজের মধ্যে কোনোটির আকৃতি সমান নয়, এজন্য আমার প্রত্যেকটির জন্য ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বের করার পর আমরা সবগুলো ক্ষেত্রফল যদি একসাথে যোগ করি তাহলে আমরা অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে ইজিলিভাবেই বলতে পারি সুষম বহুভুজ আকৃতির যে ক্ষেত্রফলটি ওইটি নির্ণয় করা অধিকতর সহজ। তো আমি এই প্রশ্নটির অ্যান্সার এখানে লিখে রেখেছি, তোমরা ইচ্ছা করলে এখান থেকে লিখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লিক করে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য এই ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে সকলের কাছে পৌঁছে